আমার আজকের উপস্থাপনা শিবরাম চক্রবর্তী বিরচিত ঘটোৎকচ বধ। সেই বছরই সে আমাদের ক্লাসে ভর্তি হলো। যে এমন সন্ডামার্কা চেহারা, তার উপরে ঝাঁকড়া ঝাঁকড়া চুল, চুলে তেলও দিত না, চিরুনিও না। রুক্ষ রুক্ষ চুলে তাকে দেখাতো ঠিক গুন্ডার মতো। নামটাও তার বিধুটে, সেটা মনে রাখা বা মুখে আনা সহজ ছিল না। উপাধি ছিল ঘটক, সবাই তাই ধরেই তাকে ডাকতো। আমি বলতাম ঘটক না, ঘটোৎকচ, সেটা অবশ্য মনে মনে। তার সঙ্গে বিবাদ করা তো বিপজ্জনক ছিলই, বন্ধুত্বও নিরাপদ ছিল না। কিরে, ভালো আছিস বলে সে যখন বন্ধুর পিঠে ৮২ শিকের আদর বসাতো, তখন তার জবাবে ভালো আছি জানানো নেহাত মিথ্যা কথা হতো। বরং হ্যাঁ, একটু আগে ছিলাম বললেই যথার্থ উত্তর হতো। অকস্মাৎ এমন কিল খাওয়ার পর মানুষ কখনো ভালো থাকতে পারে? নিঃস্বার্থভাবে চর্চাপড় বসানো ছাড়াও তার আরো গুণ ছিল। ক্লাসের প্রায় প্রত্যেক ছেলের একটা করে অদ্ভুত নাম সে বের করেছিল। সেই নামে তাদের ডাকতো। যাকে ডাকা হতো তখন সে ছাড়া আর সবাই খুব হাসতো। একদিন সে আমাকেই ডেকে বসলো, কি গো লটপট সিং, কি হচ্ছে? নতুন নামে দস্তুর মতো আপত্তি ছিল আমার। বিশেষ করে এতে আমার চেহারার প্রতি কটাক্ষ ছিল, কেননা ভারী রোগা ছিলাম আমি। কাজেই আমার রাগ হয়ে গেল। বলে ফেললাম, আর তুমি কি? তুমি যে আস্ত একটা ঘটোৎকচ। বলে যে ভালো করলাম না সেটা পর মুহূর্তে টের পেলাম নিজের পিঠে। বলা বাহুল্য, এই ধরনের পৃষ্ঠপোষকতা আমি আদৌই পছন্দ করি না। তখনই কিন্তু আমি তার শোধ তুলেছিলাম, অবশ্য আর এক দিক দিয়ে। সেই ক্লাসটা ছিল ইংরেজির, কিন্তু আমাদের ইংরেজি স্যার সেদিন স্কুলে আসেননি। ক্লাসে ভারী গোল হচ্ছিল, তাই হেডমাস্টার মশাই নিজেই আমাদের ক্লাস নিতে এসেছিলেন। ঘটোৎকচ নিজের সিট ছেড়ে চলে এসেছিল। সে তাড়াতাড়ি আমার পাশে এসে বসে পড়ল। হেডমাস্টার মশাই তাকে প্রশ্ন করলেন, মুখে মুখে ট্রান্সলেট করো, ক্লাসে বড় গোল হচ্ছিল। সে আমার হাত টিপে ফিসফিস করে জিজ্ঞাসা করলো, গোলের ইংরেজি কি রে? আমি চুপি চুপি উত্তর দিলাম, রাউন্ড। আহা, সে গোল নয়, গোল। কি গোল? ফুটবল খেলার গোল? সে তো GOAL। দূর ছাই, তা নয়। এবার হেডমাস্টার মশাই তাড়া দিলেন, সোজা ট্রান্সলেশন। এত দেরি কিসের? উপায় না দেখে ঘটোৎকচ বলে ফেলল, দেয়ার ওয়াজ মাচ রাউন্ডস ইন দ্য ক্লাস। হেডমাস্টার মশাই এত অবাক হয়ে গেলেন যে তাকে কিছু না বলে আমাকে বললেন তার কান মলে দিতে। তারপর তাকে ছেড়ে আর সব ছেলেদের জিজ্ঞাসা করতে লাগলেন। কান মলে দিয়ে তাকে সান্ত্বনা দিয়ে বললাম, মাছ নয়, ওটা বিগ রাউন্ডস হবে, বড় গোল কি না। সে কথা কানে না তুলে আমায় বললে, যা জোরে মলেছিস, আচ্ছা দেখবো তোকে ছুটির পর। সমস্ত ক্লাস ঘুরে আবার তার পালা এলো। হেডমাস্টার মশাই তাকে প্রশ্ন করলেন, আমি ওই কাপড়টি পরি, এটা ট্রান্সলেট করতে পারবে? বড় রকমের ঘাড় নেড়ে সে বলল, হ্যাঁ স্যার, পারবো। বলল এবং উঠেও দাঁড়ালো, কিন্তু তারপরে আর কোনো উচ্চবাচ্য নেই। মুখ নড়তে থাকে, কিন্তু মুখ আর খোলে না। ভাবটা যেন এই যে অনেক রকম উত্তর তার জিভের গোড়া এসেছে, কিন্তু কোনটা বলবে সে আর ভেবে পাচ্ছে না। আর বেশিক্ষণ চুপ করে থাকা ভালো দেখায় না দেখে সে আমাকে একটা চিমটি কাটলো। নিচু গলায় বলল, কাপড় পরা কি হবে রে? না বাবা, আমি বলবো না, তুমি যে ছুটির পর আমাকে দেখাবে বলেছ। না রে ভাই, না, দেখাবো না, তুই লিখে দে। আমি তার রাগ খাতাটা টেনে নিয়ে দেখার সুবিধার জন্য এক পাতা জুড়ে বড় বড় ছাঁদে লিখলাম, কাপড় পরা টু রিড দ্য ক্লথ। সে তখন চটপট উত্তর দিল, আই রিড দ্যাট ক্লথ। হেডমাস্টার মশাইয়ের বিস্ময় তখন তো সপ্তমে উঠেছে। হ্যাঁ, কাপড় পরার ইংরেজি তুমি জানো না? পরার ইংরেজি পরা। ঘটোৎকচ তখন বলে, পরার ইংরেজি? পরা পরা, ও মনে পড়েছে, টু ফল। স্ট্যান্ড
স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ, সমস্ত ঘন্টা থাকবে, নেমেছ কি ফাইন। এই বলে হেডমাস্টার মশাই চলে গেলেন। ক্লাস শুদ্ধ সবাই ঘটোৎকচের এই দুরবস্থাটা উপভোগ করতে লাগলো। যখন তখন মুষ্টিযোগের জন্য আমরা কে না ওর উপর চটা ছিলাম। বলা বাহুল্য, সেদিন শেষ পিরিয়ডে আমার বেজায় পেট কামড়াতে লাগলো। ক্লাস টিচারের কাছে ছুটি নিয়ে বেরুচ্ছি, ঘটোৎকচ বইয়ের আড়াল থেকে ঘুষি দেখালো। ভাবখানা যেন এই, বড্ড ফসকে গেলি আজ, তা বলে তোর নিস্তার নেই। তারপর দিন কিন্তু তার সঙ্গে আমার আবার ভারী ভাব হয়ে গেল, হলো খুব অদ্ভুত রকমের। বইয়ের মধ্যে লুকিয়ে একটা ছারপোকা আমায় ভারী কামড়াচ্ছিল আঙুলে। অনেক কষ্টে তাকে খুঁজে বের করে খতম করতে যাচ্ছি, সে বলে উঠল, আহা আহা, মারিস নে মারিস নে, মরে যাবে যে, অমন করে বেচারাকে মারিস নে। সহপাঠীর প্রতি যে এত নিষ্ঠুর, ছারপোকার প্রতি তার এমন মমতা! বিস্মিত হয়ে বললাম, তবে কি করবো একে, মাটিতে ছেড়ে দিই? সে ব্যস্ত হয়ে বলল, আরে না না, পালিয়ে যাবে যে, দাঁড়া। আহা, বেশ ছারপোকাটি তো, কেমন মোটাসোটা, নধর নধর, বেশ চাকন চিকন, দেখতেও ভারী চমৎকার। গায়ের রং কালচে লাল আর লালচে কালো একসঙ্গে মিশ খেয়েছে। এরকম আমার একটিও নেই। আমি অবাক হয়ে ভাবলাম, বলে কি এ? ঘটোৎকচ বলে, ছারপোকাটা দিবি আমায়, তাহলে আর তোকে মারবো না, কোনো দিন না। খুব আনন্দিত হয়ে পকেট থেকে একটা বেটে চেহারার গোলমুখো শিশি সে বার করলো। ও বাবা, তার মধ্যে তো লক্ষ লক্ষ ছারপোকা, লাখ লাখ না হলেও হাজার হাজার তো বটেই। আমার উপহারটাকে সে সযত্নে তার মধ্যে পুরে নিয়ে বললে, এতেই ধরে রাখি ওদের, আমার অনেক দিনের পোষা। লোকে পাখি, খরগোশ এসব পুষতে দেখেছি, ছারপোকা আবার কেউ পোষে নাকি? সে বলল, ছারপোকার তুই কি জানিস, আমি অনেক দিন থেকে ওদের সঙ্গে মিশছি, ওদের নারী নক্ষত্র সব আমার জানা, ওদের বুদ্ধির কথা ভাবলে বিস্মিত হতে হয়। কিন্তু টিচার ক্লাসে এসে পড়ায় ছারপোকার কাহিনী মাঝখানেই তাকে থামাতে হলো, সেজন্য সে ক্ষুণ্ণ হলো বিশেষ। টিফিনের সময় পাশের গ্রামের টিম এসে আমাদের চ্যালেঞ্জ করলো ফুটবল ম্যাচে। ওরা ভারী গোয়ার, হাঁটতে থাকলেই ওদের কাণ্ডজ্ঞান সব লোপ পায়, বল ছেড়ে অপর দলকে ধরে তখন পেটাতে শুরু করে দেয়। গত বছর আমাদের বেচারামের পা ভেঙে দিয়েছিল, তার স্কোরেই ওরা 1-0 হেরে যায়, তাই ওদের সঙ্গে খেলতে আমাদের কোনো উৎসাহ ছিল না। কিন্তু ঘটোৎকচ বলল, আর এবার আমি আছি, ভয় কিসের, সব তুলো ধুনে দেব। কিন্তু মাঠে গিয়েই ঘটোৎকচ হলো গোলকিপার। আমরা বললাম, না না, তুই আমাদের সঙ্গে ফরওয়ার্ডে আয়। সে বলল, আরে এখন কি, খেলা শেষ হোক না, তখন ধুনে দেব। বেচারামের কথা আমার মনে পড়ল। বেচারার পা সেরেছে বটে, কিন্তু জীবনে তাকে আর বল ছুঁতে হবে না। অবশ্য পা ভাঙাকে আমি কেয়ার করি না, আরাম করে বিছানায় শুয়ে থাকা তো। কিন্তু আসছের সপ্তাহে মামার বাড়ি যাব যে, আমি প্রার্থনা করতে লাগলাম যেন আমরা হেরে যাই। অনেক গোল খেয়ে এমন ঢোলহারা হারি যে ওরা খুশি হয়ে আমাদের সন্দেশ খাওয়ায়। কিন্তু হারবো যে, তার কোনো উপায় দেখা গেল না। ওরা বল নিয়ে এগুতেই পারে না, এগুনো তো দূরে থাক, নিজেদের গোল এরিয়ার থেকে বল ক্লিয়ার করাই ওদের মুশকিল। বিপদ অনিবার্য দেখে আমি খুব সাবধানে খেলতে লাগলাম, পাছে ওদের না গোল দিয়ে ফেলি। আমাদের কেউ শুট করেছে, তাতে গোল নির্ঘাত, বাধ্য হয়ে আমাকে বল আটকে গোল বাঁচাতে হয়। কর্নার হয়ে কর্নারের বল কেড়ে নিয়ে আমি আউট করে দিই। কিন্তু কপালের লেখন খণ্ডাবে কে, ভাবলাম এবার আস্তে একটা শুট করি, গোলকিপার অনায়াসেই তা আটকে ফেলবে। কিন্তু আমার দুর্ভাগ্য, সে বলটাই গড়িয়ে গড়িয়ে গিয়ে গোল হয়ে গেল। তারপর থেকেই ওরা যেমন করে আমাকে ছেঁকে ধরলো, তাতে বাধ্য হয়ে ব্যাকের সঙ্গে আমাকে জায়গা বদল করতে হলো। প্রাণের ভয় আমি করি না, কিন্তু পা বাঁচাতে হবে তো, আসছে সপ্তাহে মামার বাড়ি যেতে হবে যে। গোল খেয়ে ওরা একটু গো ধরে খেলতে লাগলো, দু একবার বল নিয়ে এগিয়েও এলো, কিন্তু গোল দেবার কোনো লক্ষণই তাদের দেখলাম না। দৈবাৎ যদি গোলটা শোধ হয়ে যায় তো বাঁচা যায়। খেলা সেরে আমাদের ফিরতে তো সন্ধে, হারলেও ওরা কি আর আস্ত ফিরতে দেবে? অবশেষে অনেকক্ষণ পরে ওরা একটা শুট করলো গোলের মুখে। ঘটোৎকচ ভাবলো আমি শুট ফিরিয়ে দেব,
কিন্তু আমি দেখলাম এ সুযোগ আর ছাড়া নয়। বলটা ছেড়ে দিয়ে ঘটোৎকচকে এমনভাবে আড়াল করলাম যে আটকাবার কোনো সুবিধাই সে পেল না। গোল দিয়ে ওরা যা লাফাতে লাগলো সে এক দৃশ্য দেখে আমার আনন্দ হলো। তারপর শেষ 10 মিনিট দ্বিগুণ উৎসাহে ওরা আমাদের চেপে রইল। কোনো রকমে আর একটা গোল খেলে পুরোপুরি নিশ্চিন্ত হওয়া যায়। ভাবলাম আশা সফল হবে, কিন্তু এমনই ওদের শুট করার কায়দা যে গোলে মারলে সে বল গোলপোস্টকে সেলাম ঠুকে 10 হাত দূর দিয়ে বেরিয়ে যায়। সময় উত্তীর্ণ হয় দেখে আমি আর থাকতে পারলাম না, নিজেই গোলে শুট করে দিলাম। আমিও গোল দিলাম আর খেলাও ওভার হলো। ওদের হাত থেকে কোনো গতিকে বাঁচলাম, কিন্তু পড়লাম এবার ঘটোৎকচের কবলে। গোড়ায় জিতিয়ে আমি শেষে ডুবিয়ে দেব এমনটাও কেউ আশা করিনি। আমি বোঝাবার চেষ্টা করলাম, ভাই, খেলা আর পরীক্ষা ও দুটোই হচ্ছে লাখ। পড়লে শুনলেও কিছু হয় না, আর ভালো করে খেললেও কিছু হয় না। এই তো তুমি এত পড়ো, কিন্তু কাল ক্লাসে হেডমাস্টারের কাছে কি হলো বলো তো? বরাত ভাই, বরাত। কিন্তু ও কি বোঝবার, ঘুষি বাগিয়ে আমার দিকে এগুচ্ছে। এমন সময় সাই করে কোত্থেকে একটা ইট এসে পড়লো। তারপর আর একটা ভেবেছিলাম, জিতলে ওদের রাগ পড়বে, হয়তো সন্দেশ খাওয়াবে, কিন্তু শেষে কিনা জলযোগের বদলে এই ইটও যোগ। আমরা আর কোনো দিকে না চেয়ে পই পই করে দৌড়তে শুরু করে দিলাম। খানিক দূরে দৌড়ে দেখি আর ইট আসছে না, কিন্তু ঘটোৎকচ কই? সে তো আমাদের সঙ্গে নেই। তবে কি সে একাই তাদের তুলো ধুনতে লেগে গেছে নাকি? যা গোয়ার সে সবই পারে। ফিরলাম এখন তার খোঁজে। দেখি সে এক গাছে উঠে বসে আছে। আমরা কোথায় ছুটে মরছি, আর সে কিনা নিরাপদে গাছে চেপে অবলীলাক্রমে তাদের ইট চালানো আর আমাদের দৌড়ঝাঁপ দেখে মজা করে। আমাদের দেখে সে গাছ থেকে নামলো, নেমেই আমাদের দিকে চেয়ে বলল, কাল স্কুলের শোধ তুলবো। তারপর সমস্ত রাস্তা আর কোনো কথাই সে বলল না। পরদিন স্কুল বসে গেলে পরে আমি ক্লাসে গেলাম। আমি যাওয়া মাত্রই ঘটোৎকচ কটমট করে আমার দিকে চাইল। তারপর টিচারের কাছে বাইরে যাবার অনুমতি নিয়ে বেরিয়ে গেল। খানিক বাদেই সে আবার ফিরে এলো, কিন্তু ফিরে নিজের জায়গায় না গিয়ে বসলো ঠিক আমার পাশে। আমি মনে মনে কাঁপতে লাগলাম, এই বুঝি কোপ বসায়। মাস্টার মশাই ক্লাসে ছিলেন বলে বিশেষ কিছু করতে পারছিল না, কিন্তু যা এক একটা রাম চিমটি কাটছিল তাতেই বুঝিয়ে দিচ্ছিল মাস্টার মশাই চলে গেলে ওর কিলগুলো কি আন্দাজের হবে। আত্মরক্ষার জন্য আমি মরিয়া হয়ে উঠলাম। আস্তে আস্তে ওর পকেট থেকে ছারপোকার শিশিটা বার করে নিলাম। সুযোগ বুঝে ছিপি খুলে তার অর্ধেক ছারপোকা ওর মাথায় ছেড়ে দিয়ে আবার শিশিটা তেমনি ওর পকেটে রেখে দিলাম। একটু পরেই ঘটোৎকচ একেবারে লাফিয়ে উঠল, সঙ্গে সঙ্গে দারুণ চিৎকার। তারপরেই সে 2 হাতে ভীষণভাবে মাথা চুলকাতে লাগলো। ব্যস্ত হয়ে টিচার জিজ্ঞাসা করলেন, কি হলো কি তোমার? ক্লাসের সব ছেলে অবাক হয়ে ওকে দেখছিল। বিকৃত মুখে ও জবাব দিল, ভয়ানক কামড়াচ্ছে। চুল ছিঁড়লে কি মাথা কামড়ানো সারে? যাও জলখাবারের ঘরে গিয়ে চুপ করে শুয়ে থাকোগে যাও। মাথার ভিতরে নয়, বাইরে স্যার। বাইরে মাথা কামড়াচ্ছে? সে আবার কি? মাথার বাইরে মাথা কামড়ায়? ততক্ষণে ঘটোৎকচ ভয়ানক চেঁচামেচি শুরু করে দিয়েছে। সকলে মিলে তখন তার মস্তক পরীক্ষায় লাগা গেল, কিন্তু ঝাঁকড়া চুলের দুর্ভেদ্য জঙ্গলের ভিতরে বাঘ কি ভাল্লুক কিছু আবিষ্কার করা কঠিন। ছারপোকারাও ছিল অনেক দিনের উপসী, ছাড়া পেয়ে তারা আত্মহারা হয়ে কামড়াচ্ছিল। গোলমাল শুনে হেডমাস্টার মশাই এলেন। সমস্ত ক্লাস ছেড়ে ছেলেরা ছুটে এলো। হট্টগোলে সেদিন স্কুল গেল ভেঙে। কিন্তু ঘটোৎকচের লম্পঝম্প দেখে কে? ডাক্তার এলেন, কিন্তু তিনিও এই নতুন ধরনের মাথা ব্যথার কারণ নির্ণয় করতে পারলেন না। অবশেষে এলো নাপিত, কিন্তু মাথা মোড়তে ঘটোৎকচ ভয়ানক নারাজ। তার অমন সাধের চুল, বোধহয় ছারপোকার পরেই সে ভালোবাসে চুলকে, কিন্তু চুল না গেলে প্রাণ যায়, তাই অগত্যা ন্যাড়া হতে হলো তাকে। পরদিন ঘটোৎকচকে আর চেনাই যায় না। চুলের সঙ্গে সমস্ত উৎসাহ তার উবে গেছে। সে আর মুখও চালায় না, হাতও নয়। শান্ত শিষ্ট গম্ভীর গোবেচারা একেবারে আলাদা লোক। চুলের সঙ্গে সঙ্গে যেন তার মাথা কাটা গেছিল। ছারপোকার নারী নক্ষত্র সব সে জানত, কিন্তু
তবু একটা বিষয় তার জানা ছিল না, ওরা বিশ্বাসঘাতক। যে আশ্রয় দেয়, এমনকি যে প্রাণ দিয়ে ভালোবাসে, তাকেও ওরা কামড়াতে ছাড়ে না, তারও সর্বনাশ করতে ওরা পারে। সে বিষয়ে কিছুমাত্র বিবেচনাবোধ ওদের নেই। এটা সে আগে জানতো না, তাই আজ ওদের এই ব্যবহারে সে বুঝেছে হৃদয়ে আঘাত লাগলে মানুষের বুঝি এমনই হয়। আজকের গল্প এখানেই শেষ হলো। আমার এই গল্পগুলি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করবার সময় বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে আমি নতুন কোনো গল্প পোস্ট করলে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন।